বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ উপন্যাসের পাঠ। আজ এই উপন্যাসের একটি সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, বন্ধু অনুগ্রহ করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ একমাত্র তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত ও প্রাণিত করবেন, কেমন? তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের পর্বে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ। মঞ্জু। মানুষের মুখ নাকি তার মনের আয়না? কই, আমার মুখে তো কোনো ছাপ পড়েনি। তেমনই একটু লম্বাটে ধাঁচের মুখ, চোখের কোল ঝকঝকে পরিষ্কার, চামড়া ফেটে রক্তের রং আভা দিচ্ছে। ডান গালে একটা ব্রণ, এখনো কাঁচা, টিপলে শ্বাস বেরোয় না। আর কিছু বোঝা যায় না। কতকগুলি অচেনা পুরুষের রোমশ বুক, মুখ, চওড়া হাত মনে পড়ে, কিংবা তাদের ঠোঁটের স্বাদ, একটা ক্রুশ। সেসব কি সত্যিই ঘটেছিল? ঠিক বোঝা যায় না। কি যে হয়েছিল তারপর জানি না। দুপুর, দূরের স্কুলে টিফিনের মিষ্টি ঘণ্টা বাজছে। মা আস্তে আস্তে ওঠে, নার্স মেয়েটির কাঁধে ভর রেখে বারান্দা পর্যন্ত যায়, চেয়ারে বসে হাঁপাতে থাকে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাই। এই সময় বাড়িতে ডাকাত পড়ে, কেবল জুতো পরা দৌড় পায়ের শব্দ আর চিৎকার। দিদি, আন্টি! খুদে ডাকাতে বাড়ি ভরে যায়। তাদের মুখ লাল, গা রোদে গরম, গায়ে শৈশবের সুগন্ধ। ঠান্ডা জল খায়, বিস্কুট চিবোয়, ঘরে ঢোকে, দোতলায় উঠে জুতো পায়ে কার্পেট নোংরা করে, এটা ধরে ওটা টানে। আধ ঘন্টা ছোটাছুটি করে তাদের সামলাই। যেমন চড়াই পাখির মতো আসে তেমনি উড়ে যায়। বাড়িটা তখন ভয়ঙ্কর নিঝুম লাগে। বারান্দা থেকে মা আবার নার্সের কাঁধে ভর দিয়ে ঘরের দিকে ফেরে। মার সঙ্গে প্রায় দিনই কথাই হয় না। বড়জোর মা কোনোদিন বলে, ওদের রোজ বিস্কুট দিস, রোজ কি এক জিনিস ভালো লাগে? মুখে রোচে না হয়তো, একদিন সন্দেশ দিস। দেব। মা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায়। তারপর আমি একা, দুপুর একা, দুই একা মুখোমুখি হই। পিয়ন ঠিক আসে, ভুল করে না, চিঠি রেখে যায়। ইচ্ছে হয় ওকে ডেকে বলি, একদিন ভুল চিঠি দিয়ে যেতে পারো না? খুলে দেখব অদ্রি নয়, অন্য লোক, তার অন্য ভালোবাসা, অন্য কথা, পড়ে দেখব কেমন লাগে। একদিন ভুল চিঠি দিও। টোপর মাথায় দিয়ে যে আসবে সে তো অদ্রি, শুভদৃষ্টি যার সঙ্গে হবে সে তো অদ্রি, অন্য কেউ নয়। তাই হোক। তবু মাঝে মাঝে আমি পেয়ে যাব ভুল চিঠি, অচেনা হাতের লেখা। মাঝে মাঝে আমার গাল স্পর্শ করবে এক সোনার ক্রুশ। তাতে দোষ নেই, ওই তো আয়নায় আমার মুখ, তাতে কোনো ছাপ পড়ে না। আমি সেই মঞ্জুই তো, অন্য কেউ নই। অদ্রি খুব বিপদে পড়েছে। সে লেখে, রানুকে নিয়েই বিপদ। সত্যকে খুঁজতে এক একদিন নিজেই বেরিয়ে পড়ে। একা একা এই কাঠফাটা রোদে মাঠে ঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায়। কোথায় সত্যকে পাবে? রাত্রে মাঝে মাঝে উঠে শুনি একা একা কাঁদছে। মেয়েটা ভীষণ জ্বরে ভুগে উঠল, ছেলেটার হাম। আমি হিমশিম খেয়ে যাচ্ছি মঞ্জু। চিঠির বাদবাকি কথাগুলো আমি তেমন মন দিয়ে দেখি না। রানুর বর হারিয়ে গেছে। রানু তাই কাঠফাটা রোদে, খরায়, দুপুরে অবিরল তাকে খোঁজে। অদ্রি, তুমি কোনোদিন হারাবে না। তবু যদি হারিয়ে যাও
তবে আমি ঠিক ওই রকম করে তোমাকে খুঁজব। একটা কিছু, একজন কাউকে খুঁজে বেড়ানো আমার খুব দরকার। আমি যে সব পেয়ে যাচ্ছি, কিছুই খুঁজতে হচ্ছে না। একদিন হাবুলদা এলেন, চোরের মতো নিঃশব্দে। গিয়েছিলেন মার ঘরে। বেরোবার সময় সিঁড়ির মুখে আমি ধরলাম, হাবুলদা। মঞ্জু বলে তিনি তাকালেন, ভয় পাওয়া মুখ, অপরাধ বোধে মাখা। আমি গলায় গার্গলের শব্দ করে হেসে বলি, কি খবর? হাবুলদা ইতস্তত করে বলেন, আমার দোষ নেই মঞ্জু, ও জায়গাটা যে ওরকম তা জানতাম না। দোষ কে দিয়েছে? আমি তো নিজের ইচ্ছেই গিয়েছিলাম। তা ঠিক, তবু। আমি বলি, আপনি কোনো কাজের নন। কেন? ব্ল্যাকমেলের কেমন একটা সুযোগ ছিল আপনার, কাজে লাগাচ্ছেন না। ব্ল্যাকমেল নয় কেন? আমার বাবা বড়লোক, অদ্রি ভালো চাকরি করে। অন্য কেউ হলে আমাকে শুষে ফেলতে পারত। হাবুলদা অসহায়ভাবে চেয়ে বলেন, কি সব বলছো? আমি গি গি শব্দ করে হাসি, গলায় গার্গলের শব্দ ওঠে। বলি, কেউ আমাকে ব্ল্যাকমেল করলে খুশি হতাম। হাবুলদা ম্লান হাসেন, তোমার সঙ্গে পারা যায় না মঞ্জু। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, সেটাই হয়েছে মুশকিল। কেউই আমাকে শাসন করে না, ভয় দেখায় না, দোষ করলেও সহজেই ক্ষমা করে। হাবুলদা তেমনি হাসি মুখে বলেন, তোমার ভাগ্য ভালোই মঞ্জু। আমি মাথা নেড়ে বলি, না, এরকম হয়ে চললে মানুষ পাগল হয়ে যায়। তুমি তো পাগলই, নইলে কেউ ওরকম নাচ নাচে? আমি কতবার চেষ্টা করেছি তোমাকে ফেরাতে, কিন্তু তোমাকে ঘিরে যে ছেলেগুলো ছিল তারা তোমার কাছে যেতেই দিল না। তোমাকে ওরকম নাচতে দেখে ভাবলাম বোধহয় তুমি পাগল হয়ে গেছো, আমার কথা তোমার মনেই নেই। অকপটে বলি, ছিল নাই তো। হাবুলদা আমার দিকে চেয়ে বললেন, আমি তোমাকে গিয়ে ধরলাম যখন তুমি পড়ে যাচ্ছিলে। তুমি কি একটা চিৎকার করলে, আমার মনে হলো আমার নাম ধরে ডাকছো। তখন তুমি একা, নাচের চত্বরে কেউ নেই, তোমার উপর একটা সবুজ আলো পড়েছিল। তুমি কি সত্যি আমার নাম ধরে ডেকেছিলে মঞ্জু? অবাক হয়ে বলি, না তো। তবে কাকে ডেকেছিলে? আমি বলি, ও আ। ওর মানে কি? সাঁওতালরা ওইভাবেই পোষা কুকুরদের ডাকে, ওটা একটা বুনো শব্দ, ওর মানে নেই। হাবুলদা অনেকক্ষণ চুপ করে থাকেন, বোধহয় ভাবেন আমি তাকে অপমান করার চেষ্টা করছি কিনা। তারপর বলেন, তুমি যাকেই ডেকে থাকো মঞ্জু, আমিই গিয়েছিলাম। আমি তোমাকে ধরে তুললাম, নিয়ে এলাম টেবিলে, কিন্তু তখন তোমার বসবার ক্ষমতা নেই, টোলে টোলে পড়ে যাচ্ছ। কি যে মুশকিলে পড়লাম, তোমাকে নিয়ে কোথায় যাব? নিজের বাড়িতে হাজার লোক, আমরা জয়েন্ট ফ্যামিলি, সেখানে ঢুকলে পরদিন বাড়ি ছাড়তে হবে। তোমাদের বাড়িতে আনলে মেসোমশাই কাণ্ড দেখে আমাকে পুলিশে দেবেন। আমাকে সবাই ক্ষমা করত হাবুলদা, কেউ কিছু মনে করত না। তা তো জানতাম না মঞ্জু, এসব কাণ্ড করলে আমাদের বাড়িতে যা হয় তোমাদের বাড়িতে তাই হবে ভেবেছিলাম, তাই সাহস পাইনি। বন্ধুবান্ধব কারো বাড়িতেই নিয়ে যাওয়া যায় না। প্রাণপণে ভাবছিলাম কোথায় যাই। বাইরে এসে ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিওয়ালাকে বললাম, ঘুরতে থাকো, সময় হলে আমরা নেমে যাব। ট্যাক্সিওয়ালারা এসব জানে, অভ্যাস আছে, কিন্তু কপাল এমনই খারাপ যে আমাদের ট্যাক্সিওয়ালাটা একটা ছোকরা পাঞ্জাবি, বোধহয় নতুন চালাচ্ছে কলকাতায়। সে কিছু দূর গিয়েই কাইমাই করতে থাকে। তখন তুমি ট্যাক্সির মেঝে, সিট, আমার জামা কাপড় ভাসিয়ে গলগল করে বমি করছো। দেশপ্রিয় পার্কের কাজ বরাবর ছোকরাটা ট্যাক্সি দাঁড় করিয়ে দিয়ে কেবলই বলতে লাগলো, আমার গাড়ি ধুইয়ে দাও, তোমরা নেমে যাও, মিটারের টাকা মিটিয়ে দাও। কিছুতেই তাকে বোঝাতে পারি না। ভাবলাম ছেলেটাকে টাকা দেখাই, 20-50 টাকার লোভ দেখালাম। ছেলেটা তবু কেবলই বলে, আমার বাবার অসুখ বলে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। বাবা যদি জানতে পারে টাকার লোভে গাড়িতে মাতাল বদমাস তুলেছি তো কেটে ফেলবে, তোমরা নেমে যাও। বড় রাস্তার উপর এইসব কাণ্ড। তখন সন্ধ্যা উতরে গেছে, রাস্তায় ভিড়। দেখতে না দেখতে আমাদের ঘিরে ভিড় জমে যাচ্ছিল। একটা গাছের নিচে বাঁধানো চত্বরে আড্ডা মারছিল কয়েকটা ছেলে। তারা মজা দেখতে উঠে এলো, বেশ মাস্তান টাইপের ছেলে। ভিড় হটিয়ে জানালার উপর ঝুঁকে বলল,
কি হয়েছে? তাদের মুখ দেখে ঘাবড়ে গেলাম। রাস্তার বকাটে ছেলে হুজ্জত করে বেড়ায়, মাতাল যুবতীর সঙ্গে মাতাল যুবক দেখলে হাঙ্গামা করবে, আওয়াজ দেবে, কত কি করতে পারে। পাবলিক যাবে ওদের দিকে। কি যে বিপদ তখন! ইচ্ছে করছে চেঁচিয়ে কেঁদে উঠি। আমি হাসতে থাকি। হেসো না মঞ্জু, বিপদটা তুমি টের পাওনি, আমি পেয়েছিলাম। চারদিকে দিশেহারার মতো একজন চেনা লোক খুঁজছি তখন, কোনো রকমে ছেলেগুলোর গাড্ডা থেকে যদি বেরোতে পারি। ওরা ততক্ষণে ট্যাক্সিওয়ালাটাকে ধরেছে। ট্যাক্সিওয়ালা ওদের অকপটে সব বলছে। বুঝলাম এবার ঝাড় হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, তোমাকে ওরা কি করবে? যদি তোমাকে ট্যাক্সি থেকে টেনে নামায়, তবে রাস্তার এক ভিড় মানুষ তোমাকে মাতাল অবস্থায় দেখবে। কে জানে কোন চেনা মানুষের নজরে পড়ে যাবে তুমি। তারপর মেসোমশাই জানবেন, অদ্রিবাবু জানবেন, একটা মেয়ের জীবন নষ্ট। একটা ছেলে সেই ভিড়ের ভেতর থেকে চেঁচিয়ে বলল, ফুর্তি দেখ শালাদের, দেশের হাজারটা লোক ভিখিরি হচ্ছে, ফেরার হচ্ছে, খুন হচ্ছে, বেকার বসে আছে, তবু শালাদের ফুর্তি। ঝট করে একজন দরজা খুলে আমার জামা ধরল, বলল, নামুন তো মশাই, আপনাকে একটু চিনে রাখি। ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, মাথার ঠিক ছিল না। তবু সেই অবস্থাতেই হঠাৎ মনে হলো ছেলেটা আমার চেনা। আমি দুহাত তুলে বললাম, নেন্টু বাবু। ছেলেটা থমকে গেল। শুনতে শুনতে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল, বুকের ভিতরটা কেঁপে গেল একটু। বললাম, নেন্টু? হাবুলদা হাসলেন। সেই। আমি তার নাম ধরে ডাকতেই সে থমকে একটু ভ্রু কুঁচকে তাকালো, বলল, আপনাকে তো চিনি না। আমি হাত জোড় করে বললাম, আমাকে চিনবেন না, কিন্তু এই মেয়েটি মঞ্জু, ওকে আপনি চেনেন। বলেই ভয় হলো। তুমি বলেছিলে নেন্টুকে চেনো, কিন্তু কিরকম চেনো তা বলনি। আবার তুমি অনেক সময়ই ইচ্ছে করে লোককে খেপানোর জন্য মিথ্যে কথা বলো। নেন্টুর ব্যাপারটাও সেরকম কিনা তাই ভেবে ভয় পেয়ে গেলাম। যদি নেন্টু না চিনতে পারে তো কি হবে? তুমি তখন সিটের ওপর উপুড় হয়ে পড়ে আছো। নেন্টু কি একটু ভেবে ঝুঁকে তোমার মুখ দেখল, ঘেন্নায় মুখটা বেঁকালো একটু, কিন্তু বুঝলাম চিনতে পেরেছে। সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, এর সঙ্গে আপনি জুটলেন কি করে? আপনি কে? উত্তর কিছু ভেবে পাচ্ছিলাম না, কিন্তু নেন্টু ব্যাপারটা গায়ে মাখল না। বন্ধুদের কি যেন বলল। ছেলেগুলো ট্যাক্সিওয়ালাকে 2 ধমক দিয়ে গাড়িটা পিছিয়ে গলির মধ্যে অন্ধকারে নিয়ে গেল। কোথা থেকে জোগাড় করে আনলো জল, পাখা, লেমন স্কোয়াশ। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম। যা করার ওরাই করছিল। কিছুক্ষণ পরে দেখি তুমি উঠে বসেছ, টলছ তখনও, কিন্তু ষাঁড় ফিরে আসছে। কেউ আমাকে কোনো কথা জিজ্ঞেস করলো না। বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম। ট্যাক্সিওয়ালাটা ভয় পেয়ে গেছে অতগুলো ছেলেকে দেখে। অবশেষে সেই ট্যাক্সিতেই আমরা ফিরেছিলাম। সঙ্গে নেন্টু ছিল। তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি হেঁটে বাড়িতে ঢুকতে পারবে কিনা? তুমি বললে পারবে। ট্যাক্সি বাইরে দাঁড় করিয়ে আমি মদনকে ডাকলাম। সে এসে তোমাকে নিয়ে গেল। তারপর ভয়ে ভয়ে অনেক দিন তোমাদের বাড়িতে আসিনি। আমার বুকে বাতাস আটকে যাচ্ছিল, হাত পা ঝিমঝিম করছে। আঁচলটা দাঁতে তুলে চিবিয়ে ফেলি। জিজ্ঞেস করি, আর নেন্টু? হাবুলদা মাথা নেড়ে বলল, কিছুই করেনি। ট্যাক্সিতে বসে থেকে সে কেবল দেখল তুমি বাড়িতে ঠিকমতো ঢুকে গেছো কিনা। তারপর একটিও কথা না বলে সে ট্যাক্সি থেকে নেমে চলে যায়, কোনো প্রশ্ন করেনি। আমি হঠাৎ আত্মবিস্মৃতের মতো জিজ্ঞেস করি, কেন? কি জানি, বোধহয় বড়লোকদের কাণ্ডকারখানা সম্পর্কে তার কোনো কৌতূহল নেই। কিংবা তুমি তো বলনি মঞ্জু তোমাদের কিরকম পরিচয়। আমার মনে হয়েছিল সে হয়তোবা তোমাকে ভালোবাসত। তোমার ওই অবস্থা দেখে অভিমানে সে প্রশ্ন করতে ভুলে গেছে। বলে হাবুলদা হাসতে থাকেন। হাসিটা ম্লান। বলেন, তুমি তো জানো না মঞ্জু, কতজন তোমাকে ভালোবেসেছে। পাগলা ঘরে ছেলেরা তোমার জন্য সত্যিই পাগল হয়ে গিয়েছিল। এমনকি সেখানকার বাজনা গেল পাগল হয়ে, আলো গেল পাগল হয়ে। সে কি নাচ, সে কি কাড়াকাড়ি। হাবুলদা হাসতে থাকেন। আমি নির্মমভাবে আঁচল চিবই। তবু কেউ আমাকে দায়ী করে না। হাবুলদা না, নেন্টু না। তবে আমার সময় কাটে কি করে, কি নিয়ে বেঁচে থাকে মঞ্জু? আমাদের একটা গাড়ি গ্যারেজেই পড়ে থাকে। বড় দেখে কেনা হয়েছিল, যাতে পরিবারের সবাই একসঙ্গে বেড়াতে কি পিকনিকে যেতে পারে। এখন আর কেউ যায় না। গাড়িটা তবু ঝকঝকে তকতকে তেল ভরা হয়ে পড়ে থাকে। বাইরে রূপো রঙের প্রকাণ্ড দুপুরটা জানালায় দাঁড়িয়ে দেখি।
বিশাল দুপুর তার জ্বলন্ত বুকের দিকে ইশারা করে ডাকে। আমি বেখেয়ালে উঠে পড়ি, শাড়ি পাল্টে রোদ চশমা পরে নেই, বেরিয়ে পড়ি। গাড়ির শব্দে মদন ঘুম ভেঙে দৌড়ে আসে। দিদিমণি, আমি সঙ্গে যাব? না, তুই ঘুমো গিয়ে। বাবা যে তোমাকে গাড়ি নিয়ে বেরোতে মানা করেছিল। মাঝ রাস্তায় যদি গাড়ি বিগ্রহ তো তখন একা মেয়ে ছেলে তুমি কি করবে? তোকে ফোন করব, তখন যাস। করো কিন্তু ঠিক, বলে সে হাই তুলে শুতে যায়। গাড়ি ছেড়ে দিই, মসৃণ ছুটতে থাকে গাড়ি। দুপুরের গভীর বুকের মধ্যে চলে যেতে থাকি। গাড়ির কাজগুলো তোলা থাকে। দুপুরের হলকা ঢোকে না, শব্দ আসে না। মনে হয় শহর বড় নিস্তব্ধ। কলকাতা ছেড়ে মানুষজন জ্যোৎস্না রাতের খোঁজে কোন বনে চলে গেছে। পরিত্যক্ত রাস্তা, জনহীন বাড়ি, নির্জন, গভীর নির্জন একটা শহরে কেবল আমার শ্বাসের শব্দ ওঠে, আর বিদেশি গাড়িটা ভ্রমরের মতো গুনগুন করে। ওকে কি আমি ভয় করি? কেন করব? ঠিক বুঝতে পারি না। কেন আমার নেন্টুকে ভয় করা উচিত? তবু বুকে শ্বাসের বাতাস আটকে যায়, ছলাৎ করে ঢেউ দেয় হৃৎপিণ্ড। আমি স্টিয়ারিং হুইল চেপে ধরি, এদিকে ওদিকে গাড়ি ঘোরাতে থাকি। আমি কেন ভয় করব? আমার তো লুকোবার কিছু নেই। আমি 10 জনকে সাক্ষী রেখে পাগলা ঘরে নাচতে পারি। আমি বেহেড মাতাল হয়ে সকলের সামনে দিয়ে টলতে টলতে ফিরতে পারি। আমি জানি সবাই আমাকে রাস্তা ছেড়ে দেবে, ক্ষমা করবে, ভালোবাসবে। মঞ্জুর তাই কিছু লুকোনোর নেই। মঞ্জু কাউকে ভয় পায়নি কোনো দিন। এই গাড়িটাতেই এক সকালে কেয়াতলা লেনের মুখে একটা দুধের সাইকেল উল্টে দিই। সাইকেলটার আধখানা চাকার তলায় চলে গিয়েছিল। দুধওয়ালা ছেলেটা ধাক্কার চোটে শূন্যে উঠে আছড়ে পড়ল রাস্তায়। দুধের বোতল ভাঙার মুড়মুড় শব্দ হয়েছিল। 2 ব্যাগ ভর্তি বোতল থেকে দুধের স্রোত নামল রাস্তায়। ভাঙা কাচে ভরে গেল জায়গাটা। 30-40টা মারমুখো লোক এসে ঘিরে ধরল গাড়ি, চেঁচাতে লাগলো, গাল দিতে লাগলো। আমি একটুও ভয় পাইনি। দরজা খুলে শান্ত মুখে নামলাম। সকলের দিকে একবার সরল চোখে অকপটে তাকালাম শুধু। লোকজন মিইয়ে গিয়ে গুনগুন করতে লাগলো। দুধওয়ালা ছেলেটার হাঁটুর চামড়া উঠে গেছে, কোনোই কেটেছে, কপালে কালশিটে, দাঁড়াতে পারছে না। তাকে লোকেরা টেনে তুলছিল। আমার দিকে চেয়ে কতজন তখন কত কথা বলছে। স্বাভাবিক মুখে গাড়ির গ্লাভস চেম্বার থেকে ফার্স্ট এইডের বাক্স খুলে আমি নীরবে ছেলেটার কাটা জায়গায় ডেটল লাগালাম, তার পিঠে হাত রাখলাম, ব্যাগ খুলে গুনে গুনে 100টা টাকা দিলাম তার হাতে। জনতার মুখের ছবি পাল্টে যাচ্ছিল। তারা নিস্তব্ধ হয়ে গেল। একজন ছেলেটার পিঠ থাবড়ে বলল, তোমারই কিন্তু দোষ বাপু, মোড়ের মাথায় দেখে শুনে বাঁক নিতে হয়। ইনি বলে গাড়ি থামিয়েছেন। লোক খারাপ হলে এই অবস্থায় পিষে ফেলে পালিয়ে যায়। তোমার কপাল ভালো। এইভাবেই বরাবর সমস্ত বিরুদ্ধতা আমার সপক্ষে এসে যায়। আমি জানি বলেই ভয় পাই না। তবে নেন্টুকে আমার ভয় কিসের? আমার কিছু গোপন করার নেই। আমার মুখে কোনো ছাপ পড়ে না। কিন্তু নেন্টুর গোপন করার আছে অনেক। ঝোল বারান্দার সেই সুন্দর মেয়েটি মালা, ভর দুপুরে একা নেন্টু তার ঘরে গিয়েছিল। নেন্টু অদ্রের গাড়ির গায়ে লিখেছিল প্রতিশোধের কথা। নেমে এসে দেখি গাড়ির গায়ে লেখাটাকে মুছে দিয়ে গেছে। তখনই জানি নেন্টুর গোপন করার আছে অনেক কিছু। আমি অদ্রিকে কিছু বলিনি, শুধু মনে মনে হেসেছিলাম। তবু কি ওকে আমি ভয় পাই? ঠিক বোঝা যায় না। একথা ঠিক যে বহুকাল আগে রানুর বিয়ের দিন ও অদ্রির দিকে যখন ভীষণ রেগে তাকিয়েছিল, আমার মনে হয়েছিল ও একদিন অদ্রিকে খুন করবে। যখন মিছিল আটকে দাঁড়িয়েছিল, মনে হয়েছিল ও 1000টা মানুষকে মেরে ফেলতে পারে। যখন প্রতিশোধের কথা লিখেছিল, কিন্তু না, এসব কারণে আমি ওকে ভয় পাই না। আমার ভয়ের কারণ অন্য। কি যে সেই কারণ তা ঠিক বুঝতে পারি না। আবছা অস্পষ্ট একটা কারণে আমার বুকে বাতাস আটকায়, শরীর ঝিমঝিম করে। গাড়ি ঘুরিয়ে নিই। অলিগলি পার হয় গাড়ি। একটা পার্কের পাশ দিয়ে যেতে থাকে। ক্রমে দূর থেকে রানুদের দোতলার বারান্দা দেখা যায়। রোদে ছেয়ে আছে। দেয়ালে ছায়া ফেলে বালির বস্তাটা ঝুলে আছে। কেউ কোথাও নেই। এক পলক দেখে চোখ নামিয়ে নিই। গাড়িটা একটু টাল খায়, আবার সোজা করে নিই। কোথাও থামি না। কেন ওকে ভয় পাই তা একদিন মুখোমুখি দাঁড়িয়ে জেনে নিতে হবে। একদিন মনিকার সঙ্গে দেখা করতে গেলাম। ভীষণ খুশি হলো। জড়িয়ে ধরে বলল, জানিস আমি চাকরি পেয়েছি। কোথায়? একটা স্কুলে, ডেপুটেশন ভ্যাকেন্সি।
কিছুতেই পার্মানেন্ট পোস্ট পাচ্ছি না। 10 মাস তো সময় আছে, খুঁজে নিস। কলকাতায় খুঁজলেও হবে না, এক একটা মেয়ে স্কুলে একটা চাকরি খালি হলে 200-250 দরখাস্ত পড়ে, ডেপুটেশনেও। কপালে চাকরিটা পেয়েছি, কিন্তু 10 মাস পর কী যে হবে। বাবা রিটায়ার করেছেন, দিদি মুখপুরীর বিয়ে বাকি, ভাই দুটো পড়ছে। আমাদের কি হবে বলতো? বাবা মোটে 100 টাকা পেনশন পান, বাড়ি ভাড়াই 150। 10 মাস পর। শুনতে শুনতে আমি অন্যমনস্ক হয়ে যাই, যেন নামতা শুনছি। মনিকা একটু রোগা হয়ে গেছে, 3টে টিউশনি করে, তার ওপর স্কুল আর এর পড়া। তবু বেশ আছে মনিকা। জীবনে কত রহস্য এখন অপেক্ষা করে আছে ওর জন্য। একটু একটু করে ও পৃথিবীতে ওর জমি দখল করে উপভোগ করবে সেই দখলের লড়াইয়ের তীব্র আনন্দ। মনিকাকে যে আমি কি ভীষণ হিংসা করি। বললাম, চল একটা শাড়ি কিনব। তার মানে মেজাজ খারাপ না? চল, সারাদিন আমারও ভালো লাগে না, কতদিন শাড়ি দেখি না। ফেরিওয়ালা হেঁকে যায়, এক দুপুরে খুব ইচ্ছে করে ডেকে এনে শাড়ি দেখি, কিন্তু আবার ভাবি কিনবো না তো, বেচারা রোদে রোদে কষ্ট করে ফেরি করছে, শাড়ি দেখে ফিরিয়ে দেব। তাই ডাকি না। শাড়ি দেখতে কি ভীষণ ভালো লাগে বল। রাস্তায় ভিখিরিরা সংসার পেতে বসেছে, কাঠকুটো জেলে রাঁধছে, ঝগড়া করছে। বাচ্চারা হামা দিচ্ছে ফুটপাতে। খেলা করতে করতে হঠাৎ খেলা ছেড়ে ভিখিরির ছেলেরা হাত পেতে দাঁড়ায়, আবার ফিরে যায় খেলায়। ত্রিকোণ পার্কের কাছে কয়েকটা ছেলে আড্ডা মারছে, তাদের সামনে দাঁড়িয়ে এক কিশোরী ভিখিরির মেয়ে। ছেলেগুলো আমাদের দেখে মেয়েটাকে লেলিয়ে দিল, যা, ওদের অনেক পয়সা, যদি 5 পয়সা আনতে পারিস তো 10 পয়সা পাবি, ওরা যা দেবে তার ডবল দেব, যা। মেয়েটা দৌড়ে আসে, দাঁতে ঠোঁট টিপে একটু দাঁড়ায়। মনিকা হাত ছুঁয়ে বলে, কি করছিস? একটা মজা করি, দাঁড়া। বলেই ব্যাগ থেকে 5 টাকার একটা নোট বের করে দিই মেয়েটার হাতে। বলি, এবার ওদের কাছ থেকে 10 টাকা চেয়ে নাও। মেয়েটা লোভে বিহ্বল হয়ে ছুটে যায়। ছেলেগুলো থমকে গেছে। রোদ চশমার ভিতর দিয়ে ওদের স্থিরভাবে দেখি, ওরাও চেয়ে আছে। বললাম, দিন, দিয়ে দিন। 4 জনের মধ্যে 3 জন পার্কের রেলিং টপকে ভিতরে ঢুকে যায়। যে একজন বাকি থাকে তার মুখ ফ্যাকাশে, তবু পকেটে হাত দিয়ে ব্যাগ বের করে, 10 টাকার নোট বের করে মেয়েটার হাতে দেয়। দেখতে না দেখতে ভিখিরির পাল চারিদিকে ঘিরে ধরে আমাদের। হাঁটতে পারি না, শাড়ি ধরে টানে, নোংরা হাতে ব্যাকুলভাবে হাত ছোঁয়, চিৎকার করে। দিশেহারা কিশোরী মেয়েটার টাকা কোমরে গুজে গাছতলায় সংসারের কাছে সুসংবাদ দিতে ছুটে যায়। মনিকা রাগ করে বলে, তোর সঙ্গে বেরোনোটাই ঝামেলা, কখন যে কি করিস। গেল তো ছেলেটার 10 টাকা, হয়তোবা কষ্টের রোজগার। কিন্তু সেসব আমার কানে যায় না। চারদিকে উদ্যত ভিখিরির হাত, তাদের কালো গায়ের ঘামে ঝলসানো রোদ, সোঁদা শরীরের গন্ধে আমার শরীরের রোমকূপ শিউরে ওঠে। হঠাৎ যেন আমার চারদিকে বয়ে যাওয়া যে জীবন, যা আমি কাছে থেকেও কখনো দেখি না, তাই যেন হঠাৎ আমার চারদিকে বৃক্ষ উন্মোচন করে দিয়েছে। এক পলকের রোমাঞ্চ কেটে যায়। মনিকা হাত ধরে টেনে নেয়, হাঁটতে থাকি। গড়িয়াহাটার দোকানে দোকানে শাড়ির রঙের মধ্যে হারিয়ে যায়। খেলা, কত খেলা তৈরি করে নিতে হয় সারাদিন আমাকে। মাসিমা এসে বললেন, মঞ্জু, আজ সুনুকে দেখতে আসবে। ও তো সাজগোজ করতে জানে না, কসমেটিক্সও নেই। তুমি দুপুরের দিকেই তোমার সাজগোজের জিনিসগুলো নিয়ে চলে যেও। যাব। তিনি শ্বাস ফেলে বলেন, এ জামাই কেমন হবে কে জানে, বড়জন তো পাগল, বলেই তিনি চোখে আঁচল চাপা দেন। সুনু দেখতে ভালো নয়, অনেক পাত্রপক্ষ দেখে গেছে। বলতে কি, ওর বিয়ের জন্যই আমাদের বিয়েটা আটকে আছে। কিন্তু কপাল, ওকে কেউ পছন্দ করছে না। দুপুরে আমার কসমেটিক্সের শিশি বোতল নিয়ে গিয়ে দেখি সুনু একা ঘরে কাঁদছে। কি হয়েছে সুনু? অনেকক্ষণ কাঁদল সে, তারপর চোখ মুছে বলল, ওরা ফর্সা মেয়ে চায়। বলেই দিয়েছিল ফর্সা কিনা বলুন, নইলে দেখতে গিয়ে লাভ নেই। আমি তো কালো মঞ্জুদি, তবু বাবা ওদের বলে এসেছে আমি ফর্সা। এর কোনো মানে হয়? আমি এখন কোন লজ্জায় ওদের সামনে যাব? চোখ মুছে সুনু সাজতে বসল। মন দিয়ে ওকে সাজালাম, কারিগর যেমন মূর্তি গড়ে। সাজতে সাজতে ও হাসতে থাকে। মঞ্জুদি, নিজের বিয়ের রাস্তা তৈরি করছো, কিন্তু এবারও হবে না দেখো। রোদ থাকতেই পাত্রপক্ষ আসে। 2 জন বয়স্ক লোক, তারা পাত্রের বাবা আর মামা, আর 2 জন যুবক,
পাত্রের দাদা আর বন্ধু। আড়াল থেকে নিবিষ্টভাবে তাদের লক্ষ্য করি। শুনু সামনে গিয়ে বসতেই তাদের চোখে হতাশা ফুটে ওঠে। নিজেদের মধ্যে কি একটু কথা বলে তারা। শুনু প্রশ্নের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। তারপর বুড়ো দুজন ভদ্রতাবশত দু একটা আলগা প্রশ্ন করে। যুবক দুজন নিশ্চুপ বসে থাকে। পছন্দ হয়নি। হঠাৎ একটা খেলা তৈরি করি। মুখ টিপে হাসি। মিষ্টির প্লেট এখনো ঘরে যায়নি। শুনুর ঘরে ঢুকে আয়নার সামনে তাড়াতাড়ি সেজে নিই। শাড়িটা গোছ করে পরি। তারপর বিনা দ্বিধায় সামনের ঘরে গিয়ে ঢুকে শুনুর চেয়ারের পিছনে দাঁড়াই। যুবক দুজন একসঙ্গে বিদ্যুৎ স্পর্শ করে। বয়স্ক দুজন মুখের রসগোল্লা চিবানো একটুক্ষণের জন্য বন্ধ করেন। আমার ভাবি শ্বশুর শাশুড়ি অস্বস্তি বোধ করতে থাকেন। মেয়েটি কে? একজন বয়স্ক প্রশ্ন করেন। আমার ভাবি শ্বশুর আমার দিকে একবার বিরক্তির চোখে চেয়ে দেখেন। সঠিক উত্তর দিতে হলে বলতে হয় আমার ভাবি বৌমা, কিন্তু তিনি তা বলেন না। কেবল অস্ফুট গলায় বলেন, পাশের বাড়ির। বড় সুন্দর তো। তোমরা কি কায়স্থ মা? কতদূর লেখাপড়া করেছ? আমি বিনীতভাবে উত্তর দিই। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন। আমার ভাবি শ্বশুরকে জিজ্ঞেস করেন, এর বিয়ের সম্বন্ধ চলছে নাকি? তিনি আমতা আমতা করতে থাকেন। মনে মনে আমি হেসে গড়াই। ওরা আরও খোঁজ খবর নিতে থাকেন। নিতান্ত নির্লজ্জের মতো বলেন, রাস্তাঘাটে কত সুন্দরী মেয়ে দেখা যায়, কিন্তু বিয়ের সময় খুঁজেই পাওয়া যায় না। পরদিনই বাবার কাছে টেলিফোন আসে। বাবা নাকচ করে দেন। আমি আড়ালে হাসি। শুনু এসে বলে, মঞ্জুদি, তোমার জন্যই হলো না, নইলে ওদের নাকি আমাকে ভীষণ পছন্দ হয়েছিল। বলে শুনু হাসে। তারপর বলে, মা বাবাদের যে কী সব অদ্ভুত ধারণা থাকে। জামাইবাবুর জন্য চিন্তা করে করে ওদের মাথার ঠিক নেই। রাতে মাঝে মাঝে ভালো ঘুম হয় না। জেগে থেকে কত শব্দ শুনি। ভিখিরির চিৎকার অনেক রাত পর্যন্ত শোনা যায়। মানুষের রাতের খাওয়ার সময় পেরিয়ে গেলে তারা পাত কুড়োতে বেরোয়। আমাদের বাড়ির সামনে রোজ এক পাল আসে। রাত গভীর হয়ে গেলে বহু দূর দূরের শব্দ শোনা যায়। শুনি পশ্চিমাদের গান, লোকজনের হল্লা, কখনো বোমার শব্দ, মাঝে মাঝে গুলির শব্দ শুনি, দৌড় পায়ের আওয়াজ। খবরের কাগজে আজকাল খুব খুনের খবর থাকে। বুঝতে পারি চারধারে কি একটা গোলমাল জল ঘোলা করে দিচ্ছে। ফুঁসে উঠছে মানুষ, কিন্তু সেসব আমাকে তেমন স্পর্শ করে না। প্রতি সপ্তাহে অদ্রির চিঠি আসে। তাতে মাঝে মাঝে অদ্রি লেখে, রানুর বরের এখনও কোনো খবর নেই। এ খবর অদ্রির বাড়িতেও আসে। কান্নাকাটির শব্দ শোনা যায়। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। রানুর বরের কথা ভাবি, ওর দেওর নেন্টুর কথা ভাবি। সেই কৃষ্ণচূড়া গাছের আড়ালে লাল রঙের বাড়ির ঝুল বারান্দায় দেখা সুন্দর মেয়েটির কথা ভাবি। মাঝে মাঝে স্বপ্নে দেখি একটা মোটা লোক ফাঁস দিয়ে ঝুলে আছে অন্ধকার বারান্দায়। চেঁচিয়ে উঠতে গিয়ে হঠাৎ বুঝতে পারি লোক নয়, একটা বালির বস্তা। কোথায় যেন দেখেছিলাম বস্তাটাকে। ও, রানুর বাড়িতে। ওর দেওর সেই নেন্টু বক্সার ছিল। হাবুলদা কি ওর ওপর শোধ নিয়েছে শেষ পর্যন্ত? নিক, আমার কি? একদিন নার্স মেয়েটিকে গিয়ে বলি, নার্সিং কোথায় শেখা যায় বলুন তো, আমি শিখব। মেয়েটি তটস্থ হয়ে বলে, অনেক জায়গা আছে। আমি ভেবেচিন্তে বলি, আপনি শেখাতে পারেন তো? কিছুটা পারি। শেখাবেন? সে ঘাড় নেড়ে সঙ্গে সঙ্গে রাজি। তার কাছে ব্যান্ডেজ বাঁধতে শিখি, ক্ষত পরিষ্কার করার কলাকৌশল শিখি, জ্বরের চার্ট রাখা থেকে শুরু করে সবই সে আমাকে শেখাতে চেষ্টা করে। জিজ্ঞেস করি, পচা ঘা বাঁধতে ঘেন্না করে না? রক্ত দেখলে, কাটা ফাটা দেখলে ভয় লাগে না? প্রথম প্রথম লাগতো, তারপর অভ্যাস হয়ে যায়। আমার হবে না, আমি আজও তেমন রক্ত রক্ত দেখিনি। সে চুপ করে থাকে, নীরবে মুগ্ধ চোখে আমাকে দেখে। তার চোখ দেখে বুঝতে পারি আমার কাছ থেকে একটু ভালো কথা শুনতে পেলে সে বর্তে যায়। মনে মনে হাসি, মেয়েটার জন্য কষ্ট হয়। এক একদিন দুপুরবেলা ডেকে এনে বলি, আপনার কথা তো কিছুই বলেন না, আপনার কথা বলুন, শুনব। সে লজ্জায় মাথা নিচু করে থাকে। অনেকক্ষণ ধরে সাহস সঞ্চয় করে বলে, আমাদের কথা শুনতে আপনার ভালো লাগবে না, আমরা একটুও ভালো না, সুন্দর না। হেসে চোখ বড় করে বলি, তাই নাকি? সেও হাসে, মাথা নত করে বলে, সত্যি। ঠাট্টা করে বলি, খুব কুৎসিত সবাই। সে লাজুক গলায় বলে,
তা কেন? আমার ছোট বোন আমার চেয়ে ফর্সা, মার রং পেয়েছে। আমি পেয়েছি বাবার রং। বাবা কালো ছিলেন শুনেছি। আপনার মা তাহলে সুন্দর? সে মাথা নাড়ে। মার নাক চাপা, চোখ ছোট, আর গায়ের রং সেও আপনার তুলনায় কিছুই না। আমাদের মধ্যে ফর্সা হলেও আপনার পাশে কালোই। আমি দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতখানা একটু ঘুরিয়ে দেখে বলি, আমারও রং কিছু নেই। ঘষা মাজা হয়ে থাকি, বাইরে বেরোই না বড় একটা। ছায়ায় থেকে থেকে ফ্যাকাশে হয়ে গেছি। আপনার মতো বাইরে বেরোনোর কাজ করলে আমিও কালো হয়ে যাব। মেয়েটা লজ্জা পেয়ে বলে, ধ্যাৎ, রং বুঝি আমি চিনি না। ফর্সা ছাড়া বুঝি সুন্দর হয় না? হবে না কেন? আমার দাদা তো কালো, কিন্তু খুব সুন্দর। ভাই বোনদের মধ্যে শুধু নয়, আমাদের পাড়ার মধ্যেও সব থেকে সুন্দর, সবাই বলে। বলতে বলতে মেয়েটার গলা হঠাৎ একটু ধরে আসে। আমি কৌতূহল দেখাই না, শুধু বলি, তাই নাকি? সে মাথা ঝাঁকিয়ে বলে, খুব লম্বা, চওড়া হাড়, দারুণ স্বাস্থ্য। দাদাকে যে দেখে সেই দুদণ্ড তাকিয়ে থাকে। ও। মেয়েটা হঠাৎ বোকার মতো বলে, আপনাকে যেদিন প্রথম দেখি সেদিনই মনে ভেবেছিলাম আমার দাদার সঙ্গে আপনাকে খুব মানায়। আপনি আমার বৌদি হলে আনন্দে আমি নাচতাম। আমার মুখে চোখে রক্তের গরম হলকা লাগে। মুখ ফিরিয়ে নিই। মেয়েটা আবার স্তিমিত গলায় বলে, কিন্তু দাদা অত সুন্দর হয়েও কোনো লাভ হলো না। চকিতে মুখ তুলে বলি, কেন? মেয়েটার চোখ জলে ভরে আসে আস্তে আস্তে। বলে, ডায়মন্ড হারবারের কাছে মাস্টারি করত। খুব বই পড়ার নেশা ছিল। সারাদিন কেবল বই আর বই। জীবনে উন্নতি করার চেষ্টাই ছিল না। একবার সেলসম্যানের চাকরি পেয়েছিল, ভালো মাইনে, কিন্তু সারাদিন বই পড়ার সময় পেত না বলে ছেড়ে দিল। মাস্টারি করছিল বেশ, কিন্তু তারপর হঠাৎ কি যে হয়ে গেল ওর। স্কুলে বেশিরভাগ দিনই যায় না, বাড়িতেও থাকে না। একটা দলের সঙ্গে মিশে কী সব রাজনীতি করতে শুরু করে। মাঝে মাঝে গভীর রাতে ফেরে, ভোর হওয়ার আগেই চলে যায়। একদিন পুলিশ এসে বাড়ি সার্চ করে ওর ঘর থেকে এক গাদা বইপত্র নিয়ে গেল। ও এখন পালিয়ে বেড়ায়। কোথায় খায়, কোথায় শোয় ঠিক নেই। একগাল দাড়ি রেখেছে, চুলে তেল নেই, রোগা হয়ে গেছে, অসম্ভব সিগারেট খায়। মাসে হয়তো একদিন বাসায় আসে, অল্পক্ষণ থেকেই চলে যায়। মা বিয়ের কথা বললে এমনভাবে তাকায় যে রক্ত জল হয়ে যায়। সবচেয়ে বেশি বদলে গেছে ওর চোখ। আগে বড় টানা চোখ ছিল ওর, চাউনি ছিল কবির মতো। এখন সেই চোখ কেমন লালচে, রুক্ষ, জলজলে। আমরা এখন ওর চোখের দিকে তাকাই না। আগে আমাদের দুই বোনকে কত কবিতা পড়ে শুনিয়ে মানে বুঝিয়ে দিত। বই পড়া আমরা তার কাছেই শিখি। আমরা দুই বোন ছিলাম ওর পাঁজরের মতো। কি ভালোবাসতো! এখন ফিরেও দেখে না। সবসময় ভিতরে ভিতরে কি উত্তেজনায় যেন ও কাঁপে, ভয়ঙ্কর অন্যমনস্ক থাকে। কবিতার বই পড়েই না। মেয়েটি লজ্জা ভুলে কাঁদতে থাকে। ওর দুই চোখ ভেসে যায় জলে। আমি হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে বলি, কাঁদে না, ছি, কাঁদে না। ও তবু কাঁদতে কাঁদতেই বলে, পাড়ার লোকে বলে ওকে নাকি মেরে ফেলার জন্য লোক ঘুরছে। কেন? কি জানি, কিন্তু যারা মারতে চায় তারা তো জানে না আমার দাদা কি ভালো ছিল, কি ভীষণ ভালো। কবির মতো চোখ, বড়লোকের ছেলের মতো সুন্দর মুখ। বই ছাড়া বিশ্ব সংসারের আর কিছু খেয়ালই থাকতো না ওর। মার ঘর থেকে একটু অস্ফুট শব্দ আসে। ও টপ করে উঠে দাঁড়িয়ে বলে, যাই। চোখের জল মুছে একটু হাসে, বলে, আমার আর কখনো বৌদি হবে না জানেন। একটা বৌদির কত শখ ছিল আমাদের। বৌদির সঙ্গে কীরকম ঠাট্টা করব, কত সিনেমায় যাব, কীরকম ভালোবাসবো। আমরা দুই বোন সব ঠিক করে রেখেছিলাম। বৌদির চেহারা হবে ঠিক আপনার মতো, ভীষণ সুন্দর। রাস্তায় বেরোলে সবাই হিংসে করবে। সব রঙের শাড়ি, সব রকম গয়না যাকে মানাবে। একটু থেমে স্তিমিত গলায় বলে, যাই মঞ্জুদি। এখনও দক্ষিণ কলকাতার রাস্তায় সুন্দর পোশাক পরা ছেলেরা আড্ডা দেয়। গড়িয়াহাটার মোড়ে সেই ছেলেগুলোকে দেখি। মুখে পাউডার, ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া, টেরিলিন টেরিকটন পরে সময় কাটিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে মেয়ে দেখে। রাসবিহারী পোস্ট অফিসের কাছে চায়ের দোকানের সামনে এখনও বসে থাকে শিবু আর হাবুর দলবল। সুন্দর মেয়ে দেখলে নকল মারপিট করে পথ আটকায়।
নকল ভদ্রতায় ক্ষমা চায়। সবই ঠিক আছে, তবে কেন নার্স মেয়েটির দাদা কবিতা পড়া ছেড়ে দিয়ে ফেরার হয়েছে? তবে কেন রানু তার বরকে খুঁজে পায় না? প্রতিদিনই বিকেলে আমি আর সুনু আজকাল বেড়াই। আমরা দুজনেই একা, আমার বাড়িতে আমি, ওদের বাসায় ও। রোদ পড়ে এলে সুনু ঠিক জায়গায় দাঁড়িয়ে ডাকে, মঞ্জুদি। আমি জানালায় মুখ রাখি। ও হাসে, বেড়াবে না? বেড়াবো। তুই তৈরি হয়েছিস? দাঁড়া, আমি গাটা ধুয়ে নিই। ওদের ভাড়াটে বাড়ির এজমালি ছাদ, সেখানে বেড়ানোর সুবিধে নেই। এক গাদা বাচ্চা কাচ্চা এক্কাদোক্কার কোট কেটে লাফায়। বাড়িওয়ালার ছেলের গোঁপ উঠছে। সে ঘাড়ে পাউডার দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে ছাদের একটা কোণে রোজই এসে দাঁড়ায়। দু চারটে আইবুড়ো মেয়ে উঠে গুজগুজ করে আর হাসে। সুনু তাই আমাদের ছাদেই রোজ আসে। নিরালা ছাদ আমাদের, নানা রঙের টালি বসানো, পিছল মসৃণ, সাদা তোয়ালে ঢাকা ইজি চেয়ার পেতে দিয়ে যায় মদন। আমরা অবশ্য কদাচিৎ বসি। পাশাপাশি হাঁটতে হাঁটতেই আমাদের গল্প হয় বেশি। সুনু প্রায়ই আজকাল বলে, মঞ্জুদি, বাবাকে বলে আমার বিটি পড়ার একটা ব্যবস্থা করে দাও, আমি চাকরি করব। জিজ্ঞেস করি, কেন? বিয়ে তো হচ্ছে না, দেখছই, হবেও না। তার চেয়ে একটা কিছু নিয়ে আইবুড়ো থেকে যাই। তোর খুব ভালো বিয়ে হবে, দেখিস। শুনো অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে, ভালো বিয়ে হবে? তুমি কি হাত গুনতে জানো? আমার মনে হয়। আমি দেখতে কুৎসিত মঞ্জুদি, কালো, দাঁত উঁচু, বেঁটে। কে নেবে? নেবে সেই, গোকুলে বাড়ছে। আমার বিয়ে করতে ইচ্ছে করে না। যদি বাবা টাকা পয়সা জিনিসপত্রের লোভ দেখিয়ে কোনো পাত্রপক্ষকে রাজি করানো, তবু আমি হয়তো স্বামীর ভালোবাসা পাবো না। তুই পুরুষের জানিস কেরে মুখ পড়ি? পুরুষরা যে কখন কাকে ভালোবাসে, ভালোবাসলে একদম অন্ধ হয়ে যায়। সোনু মাথা নেড়ে বলে, তবু আমি ওই বিয়ে চাই না। ছেলের বাপ টাকার লোভে রাজি হলো, খরচ করে বাবা বিয়ে দিলেন। আমার কেমন যেন লাগে। দিদির বিয়েতে বেশি খরচ হয়নি, কিন্তু আমার বিয়ের জন্য বাবা প্রভিডেন্ট ফান্ড থেকে মোটা ধার নেবেন বলে ঠিক করেছেন। দাদা মাইনের টাকা থেকে আলাদা করে প্রতি মাসে 100 টাকা রাখেন। এসবের অর্থ হলো ওরা দরকার হলে ছেলে কিনবেন। কিন্তু আমার ওই রকম বিয়ে পছন্দ নয়। তবে কিরকম বিয়ে চাস? আমি চাই পাত্র নিজে আমাকে দেখুক, পছন্দ হলে মুখের ওপর বলুক, শাঁখা সিঁদুর দিয়ে বিয়ে করে নিক। সে পাত্র খুব সামান্য চাকরি করলেও আমার আপত্তি নেই। আমি গরিবের ঘর করতে পারবো। কিন্তু ওই রকম বিয়ে আমার পছন্দ না। তার চেয়ে আমাকে বিটি পড়তে দিক বাবা। আমি মাস্টারই খুঁজে নেব। কোনো গ্রাম মফস্বলে চলে যাব। ছোট্ট একটা একার বাসা হবে, সেইখানে থাকব। চারদিক খুব নির্জন হবে, নিঝুম হবে। একা একা একটা নির্জন জীবন দেখো ঠিক কাটিয়ে দেব। একটু হেসে বলি, ও বাবা, সব ভেবে রেখেছিস? রেখেছি। আমি বিয়ে করে কাউকে ঠকাতে চাই না। তোকে যে নেবে সে ঠকবে না। কি করে বুঝলে? তুই যাকে পাবি তাকে খুব ভালোবাসবি। তোর মুখ চোখ সেই কথা বলে। শুনে ওর মুখ হঠাৎ থমথম করে। কান্না আসার আগের মুহূর্তের মতো একটা থরথর কাঁপুনি ওঠে গালে। অনেকক্ষণ সময় নিয়ে সামলায় নিজেকে। তারপর বলে, ভালোবাসাটাসা আমি বুঝি না। আমিও না। বাহ, তোমার যে 7-8 বছরের প্রেম, হলেই কি? ভালোবাসা জিনিসটা খুব রহস্যের, আমি ভালো বুঝি না। মঞ্জুদি, তোমাকে একটা কথা রোজ বলবো বলে ভাবি, বলা হয় না। অনেক দিন ধরে চেষ্টা করছি। রহস্যের গন্ধ পেয়ে বলি, বল না, প্রেমে পড়েছিস নাকি? ও চুপ করে থাকে। সাহস দিয়ে বলি, বল না, লজ্জা কি? ও কেমন একরকম করে তাকায়। তারপর অনেকক্ষণ ভ্যাবলার মতো অন্য মনে চেয়ে থেকে বলে, ব্যাপারটা খুবই লজ্জার মঞ্জুদি। তুমি আমার বন্ধুর মতো হয়ে গেছো, তোমাকে তো সব বলা যায়, তবু এটা বলতে লজ্জা করে, ভীষণ লজ্জা। কি হয়েছে শুনো? আমি একজনকে ভালোবাসতাম। অবাক হয়ে বলি, সে কি? কখনো টের পাইনি তো। সে কে? সে কে তা কি করে জানবো? পরিচয় বেশি দিনের নয়। এত কাছাকাছি থাকি, তবু কখনো তো কোনো ছেলের সঙ্গে তোকে দেখিনি। তুই তো বাড়ি থেকে বেশি বেরোসও না। বাড়ির বাইরেই তার সঙ্গে দেখা হতো, সপ্তাহে 1 বা 2 দিন। কি করে ছেলেটা? কিছুই না,
বিকম পাশ করে চাকরি পায়নি, তাই টাইপ আর শর্ট হ্যান্ড শিখত। নাম অনিন্দ সান্যাল। কোথায় দেখা হয়েছিল তোদের? সোনু রেলিংয়ে ভর দিয়ে আলসেতে থুতু ফেলে আবার সেই ভ্যাবলা চোখে আমার দিকে চেয়ে বলল, মঞ্জুদি, আমার কিছু ভালো লাগছে না। আগে ছেলেটার কথা বল। বলার কিছু নেই। কালীঘাটে পিসিমার বাড়ি থেকে এক বিকেলে ফিরছিলাম। বাসের ট্রামে তখন অফিসের ভিড়। এইটুকু রাস্তা বলে হেঁটে আসছি। অলিগলির ভিতর দিয়ে নকুলেশ্বর ভট্টাচার্য লেনের ভিতরে একটা পার্ক আছে, সেখান থেকে ছেলেটা পিছু নিল। রাস্তাঘাটে আমার পিছু বড় একটা কেউ নেয় না, নিলেও ভুল করে নেয়, একটু পরেই ভুল ভেঙে গেলে ফিরে যায়। এই ছেলেটা কিন্তু ফিরল না, ওই পার্কের কাছ থেকে বরাবর আমার পিছনে পিছনে আসতে লাগলো। ভীষণ ভয় পেয়ে গেলাম। ছেলেটা ভুল করছে, খুব ভুল করছে। আমি যে কুৎসিত তা বুঝতে পারছে না, বুঝতে দেরি হচ্ছে। ও কি অন্ধ? আমি প্রায় ছুটছি তখন, তবু ছেলেটা ঠিক আসতে লাগলো। আমার কপালে ঘাম দিচ্ছে, চোখ মুখ অপমানে লজ্জায় জ্বালা করছে। কিচ্ছু ভাবতে পারছি না, কেবল পালাতে চাইছি। ভীষণ জোরে হাঁটছিলাম, রাস্তা দেখতে পাইনি। হোঁচট খেয়ে হঠাৎ স্যান্ডেলের স্ট্র্যাপটা ছিঁড়ে গেল। পায়ে ব্যথাও পেলাম খুব। কি বিপদ বোঝো! অসহায়ের মতো দাঁড়িয়ে পড়েছি। স্যান্ডেলটা কুড়িয়ে হাতে নিয়েছি, পা নাড়তে পারছি না। পিছনে হাত দশেক দূরে ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ মনে হয়েছিল পৃথিবীতে আমার কেউ নেই, কিছু নেই। আমি ভীষণ একা, অসহায়, দুর্বল। আমার কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কিছু নেই। ভাবতে ভাবতেই ঠোঁট কাঁপল, শরীরে ঢেউ দিল কান্না। চোখ বেয়ে আপনিই জল পড়তে লাগলো। আমি প্রাণপণে কান্না আটকানোর চেষ্টা করছি, পারছি না। অনেক দিনের জমা কান্না বুক ঠেলে বেরিয়ে আসছিল। সব দুঃখ একসঙ্গে ভিড় করছিল মনে। আমি বোকার মতো দাঁড়িয়ে হাতে চোখ মুছছিলাম। সে সময় ছেলেটা এগিয়ে এলো, খুব সংকোচের সঙ্গে বলল, আরে, আপনি কাঁদছেন কেন? শুনে হঠাৎ ভয় ভুলে ভীষণ রেগে আমি ঘুরে দাঁড়ালাম। আমার সমস্ত শরীর আক্রোশে, রাগে, কান্নায় কাঁপছে। আমি বললাম, লজ্জা করে না? কেন আপনি আমার পিছু নিয়েছেন? ছেলেটা খুব অবাক হয়ে বলল, আমি ভাবিনি যে আপনার এরকম রিয়াকশন হবে। আসলে হাতে কোনো কাজ ছিল না বলে, কাজ নেই বলে, সময় কাটছে না, তাই আমি ভাবলাম কিছু একটা লক্ষ্য করে হাঁটি। অনেক দিন ধরে আমি কোথাও যাই না, কিছু একটা লক্ষ্য করে হাঁটি না, এমনি এমনি ঘুরে বেড়াই। আজ হঠাৎ মনে হলো আপনার পিছু নিয়ে খানিকটা হাঁটি, একটা কিছু লক্ষ্য করে হাঁটা হবে। কলকাতার মেয়েরা তো এসব মাইন্ড করে না, কিন্তু আপনি, দেখুন, রাগ করবেন না, আপনার চটিটা আমার হাতে দিন। ওই মোড়ে একটা বুড়ো মুচি বসে। আমি হাসতে থাকি। সোনু হাসে না, গম্ভীর চোখে আমাকে দেখে বলে, ওই মুচির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমাদের ভাব হয়ে গেল। একটুও বাড়িয়ে বলছি না। বিশ্বাস করছি, তারপর বল। সোনু আবার আলসে থুতু ফেলে সেই দিকে চেয়ে থাকে। তারপর মুখ লুকিয়ে বলে, মঞ্জুদি, আমি তাকে সর্বস্ব দিয়ে দিয়েছি। একটু চমক লাগে, কথাটা ঠিক বুঝতে পারি না। বলি, কি বলছিস? বললাম তো, বারবার শুনতে চেয়েও না। বুঝতে সময় লাগে না, এসব এক পলকে বোঝা যায়। তবু হাত পা শিরশির করে, মনে করতে ইচ্ছে করে ভুল শুনছি। শুনু, কি হয়েছে? কি জানি, আমার শরীর কেমন করে। কেমন? যেমন অন্যের হয় বলে শুনেছি তেমন। ওর কাঁধে হাত রেখে বলি, কেন এমন করলি শুনু? অপেক্ষা করা যেত না? ও মাথা নাড়ে, না, অপেক্ষা করতে আমার ভয় করে। ও তো আমাকে সত্যি সুন্দর দেখেনি, ও ভুল দেখেছে। অপেক্ষা করলে যদি ভুল ভেঙে যায়। তুমি যে বললে আমি যাকে পাবো তাকে খুব ভালোবাসবো, সেটা খুব সত্যি কথা। আমি ওকে খুব ভালোবেসেছিলাম। ভয় হচ্ছিল যদি ওর ভুল ভাঙে তবে আমার সেটা সহ্য হবে না, তাই আমার যা আছে সব দিয়ে ওকে খুশি করেছি। আমি আবার হঠাৎ হাসতে থাকি, বলি, তাতে অবশ্য তেমন কিছু হয়নি। সব ঠিক হয়ে যাবে। সেই ছোনাটার নাম ঠিকানা দে, অদ্রিকে চিঠি লিখে জানাই, নেগোশিয়েট করে ফেলি।
ও মাথা নেড়ে বলল, ব্যাপারটা অত সহজ হলে তোমাকে বলবো কেন? ওর সঙ্গে আমার মাত্র 3-4 মাসের পরিচয়, বেশি কিছু জানতাম না। দিন 15 আগে যখন প্রথম শরীরের আবল্লি টের পাই, তখন ঠিক করলাম ওকে সব বলে বিয়ে করে ফেলব। সেদিন দেশপ্রিয় পার্কের এক গাছতলায় দেখা হওয়ার কথা ছিল। ঠায় দাঁড়িয়ে রইলাম, ও এলো না। মন তখন ভীষণ অস্থির। একা একা এই বিরাট ঘটনাটা বইতে পারছিলাম না। সন্ধে পার করে ফিরে এলাম। সারা রাত ঘুম হলো না। কথা থাকলেও ঠিক আসে, ভুল করে না। তবে এলো না কেন? কিছুতেই কিছু ভেবে পাই না। ওদের বাড়িটা নকুলেশ্বর ভট্টাচার্য লেনে, বেশ বড় বাড়ি। সামনের দিককার একটা ঘরের ভাড়াটে উঠে গেছে। ফাঁকা ঘরে বসে আড্ডা দিতাম দুজনে। ভিতর বাড়িতে কখনো যায়নি। বাড়ির লোকজন বলতে ওর বিধবা মা আর এক স্বামী তাড়ানো দিদি, কাউকেই চিনি না। তবু পরদিন সকালে উঠেই ওর বাড়িতে গেছি। দোতলায় উঠেছি যখন, তখন আমার বুক কাঁপছে, মাথা ঘুরছে, ভয় করছে। কিন্তু অন্য কোনো উপায় তো নেই। আমাকে ওদের মুখোমুখি হতেই হবে। সাড়া পেয়ে ওর মা বেরিয়ে এলেন। রাশভারী চেহারা, মুখটা থমথমে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। ওর মা অনেকক্ষণ দেখলেন আমাকে, তারপর বললেন, ও তো নেই, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কোথায় আছে তাও আমরা জানি না। তুমি কে? আমার তখন বুক খালি খালি লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কোনো ক্রমে জিজ্ঞেস করলাম, কেন? উনি বললেন, কি জানি কোন পুলিশের অফিসারকে প্রিয়া সিনেমার কাছে কারা মেরেছে। পুলিশ বাড়ি বাড়ি ঘুরে কতজনকে ধরে নিয়ে গেল। আমরা নাওয়া খাওয়া ছেড়েছি। ওর 2 দাদাকে টেলিগ্রাম করা হয়েছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। তুমি কে? ওর সঙ্গে চেনা হলো কি করে? কোনো ক্রমে 2-4টে মিথ্যে কথা বলে চলে এসেছি। দাদার এক সার্জেন্ট বন্ধু আছে, পার্ক স্ট্রিটের মোড়ে লাল মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক সামলায়। 7-8 দিন আগে তাকে গিয়ে ধরলাম অনিন্দ্য সান্যালের খোঁজ এনে দিতে। সে 3-4 দিন আগে খবর দিল অনিন্দর কেস খুব খারাপ, পিডি অ্যাক্টে চালান দিয়েছে, আলিপুরে আছে। সেই ব্যবস্থা করে দিল। পরশুদিন গিয়ে অনিন্দর সঙ্গে দেখা করেছি বলে চুপ করে রইল। জিজ্ঞেস করলাম, কি দেখলি? দীর্ঘশ্বাস ফেলে সোনু বলল, চেনাই যায় না, হাঁটতে পারছিল না। 2 জন ধরে ধরে নিয়ে এলো। খুব মেরেছে, মুখ চোখ ফুলে আছে। আমাকে দেখে একটু হাসবার চেষ্টা করলো, তারপর কেঁদে ফেলল। কোনো কথাই বলতে পারলাম না মঞ্জুদি। কি বলবো, বলেই বা কি হবে? কেঁদে ফেলেই আবার সামলে গেল। বলল, আমার জন্য আর অপেক্ষা করো না, করে লাভ নেই। হয় আমি মরে যাব, নয়তো পাগল খোঁড়া পঙ্গু হয়ে বেঁচে থাকব। বলতে বলতে আবার কাঁদে। নিজের বিপদের কথা ওকে বলতেই পারলাম না, কাঁদতে লাগলাম। ও যে কত ভালো ছিল, ওকে কত ভালোবাসি, সেই কথা মনে করি আর কাঁদি। রাজনীতি ও কখনো করেনি, ওসবও বুঝতই না। দাদার বন্ধুকে সেসব কথা বললাম। সে গম্ভীর হয়ে বলল, দেখ শুনু, পুলিশ খামোকা কাউকে ধরে না। ওর সম্বন্ধে পুলিশের ইনফরমেশন খুব পাকা। শুনে প্রথমটায় বিশ্বাস হলো না। পরশু রাতে অনেকক্ষণ ওকে ভালো করে ভাবলাম। ভাবতে ভাবতে মনে হলো, হতেও পারে। কি? হতেও পারে যে ও খুনেদের দলে ছিল। ওর সব ভালো, কিন্তু একটা ব্যাপার ছিল, ও খুব উদ্দেশ্যহীন। কখন কি করবে তার ঠিক পেত না। যেমন একদিন হাতে কাজ নেই বলে আমার পিছু নিয়েছিল, তেমনি লক্ষ্যহীন উদ্দেশ্যহীন বলে ওর পক্ষে আচমকা হঠাৎ কোনো কাজ করে ফেলা সম্ভব। ওর জীবনের কোনো লক্ষ্যই ছিল না। অনেক বয়স পর্যন্ত চাকরি নেই, পড়াশুনো করে দেখেছে সব পণ্ডশ্রম। ক্রমে অলস, নিস্তেজ আর গীত হয়ে যাচ্ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল না। এমনকি ঘটেনি বলে প্রেমও করেনি আগে। আমি প্রথম। তাই আমাকে নিয়ে ওর বাড়াবাড়ি ছিল খুব। তবে তুই ওকে ঠিক করে নিসনি কেন? কি করে করব মঞ্জুদি? আমি তো যথা সর্বস্ব দিয়েছি, কিন্তু একটা মেয়ে তো একজন মানুষের সব হতে পারে না। কোনো কোনো ছেলে থাকে যাদের লক্ষ্যই হলো মেয়ে মানুষ। ও তো সেরকম ছিল না। মেয়ে মানুষকে ছাড়িয়েও ওর একটা কিছু অস্তিত্ব ছিল, সেটা আমি বুঝতে পারতাম না। আমি ওর যেটুকু চিনতাম না,
সেটুকুর মধ্যে কি ছিল কে জানে, মাত্র তো ৩-৪ মাসের পরিচয়। সন্ধে উতরে গেছে কখন, লালচে আভার আকাশ, একটা এলোমেলো হাওয়া আমাদের মুখ থেকে কথা উড়িয়ে নিয়ে যাচ্ছে। অন্ধকারে শুনুর মুখ দেখতে পাই না, ও রেলিংয়ে ঝুঁকে শরীর কুঁজো করে আঁচলে মুখ চেপে কেমন পুঁটুলির মতো হয়ে গেছে, বিস্বাদ মুখে আলসে থুতু ফেলছে। মুখ গুঁজে রেখেই বলল, কি করব মঞ্জুদি? উত্তর দিতে পারি না। শুনু বড় গৃহস্থ মেয়ে, ৭-৮ বছর ধরে দেখে আসছি মায়ের সঙ্গে ঘুরঘুর করে সারাদিন কাজ করে। রানুর কাজের এত গোছ ছিল না। ও সারাদিন ঘর গোছায়, রান্না করে, মেশিন চালিয়ে সেলাই করে। সবাই বলে যে ঘরে যাবে সে ঘরের স্ত্রী ফিরবে। শেষ পর্যন্ত সুন্দর ঘরই জুটবে না হয়তো। কোনোদিনই শুনুকে তেমন আলাদা করে লক্ষ্য করিনি। বলতে গেলে এই প্রথম তার প্রতি আমার মায়া হতে থাকে। সহজে উত্তর দিতে পারি না। শুনু নিঃশব্দে কাঁদতে থাকে। আমি ওর মাথাটা বুকের কাছে টেনে আনি। মনে মনে বলি, কাঁদ শুনু, আরেকটু কাঁদ, আমি তোর সঙ্গে কাঁদি আয়। কিন্তু আমার ভিতরে কোনো কান্না জমা নেই। মেঘ ছাড়া তো বৃষ্টি হয় না। আমার ভিতরে মেঘ কই? একটা জ্বালা জ্বালা ভাব আছে, প্রবল পিপাসার মতো উৎকণ্ঠা আছে, মায়া আছে, কিন্তু কান্না কই? কাঁদতে পারি না বলে আমার কষ্ট আরো বেশি হয়। ওর মাথাটা চেপে চেপে ধরি, ভিতরটা ফেটে যেতে থাকে। ও মুখ তুলে বলে, মঞ্জুদি, এ অবস্থায় কারো ওপর নির্ভর করতে হয়। একা মাথায় তো কুলোয় না। আমি আর পারি না। তুমি আমার ভার নেবে, যা করতে বলবে করব। ওর কথার মধ্যে কি একটু ছিল, এরকম আগে কেউ আমাকে কখনো বলেনি। হঠাৎ আমার মনে হতে থাকে, শুনু ছোট্ট মেয়ে, আমি অনেক বড়, অনেক বড়, যেন ওর মা। কয়েকটা মুহূর্তের জন্য ওর সঙ্গে আমার সম্পর্ক ঘুচে যায়। আমি একটুও না ভেবে বলি, নেব। ও অনেকক্ষণ কেঁদে শান্ত হয়। আমি জিজ্ঞেস করি, ছেলেটাকে কিছুতেই ছাড়ানো যাবে না, না রে? ও মাথা নাড়ে। গেলে দাদার বন্ধু ঠিক ব্যবস্থা করত। আমি ঝুঁকে বলি, তুই কি শিওর যে তুই প্রেগন্যান্ট? ও ইতস্তত করে বলে, শরীরটা কেমন করে যে, এরকমই হয়তো শুনেছি। যদি না হয় মঞ্জুদি, তোমাকে আমি খুব খাওয়াবো, একটা প্রেজেন্টেশন দেব। বড় কষ্ট হয়, চুপ করে থাকি। ও নিজে থেকেই আবার বলে, তারপর নিশ্চিন্ত মনে ওর জন্য অপেক্ষা করব। তুমি আমার ভার নিলে তো মঞ্জুদি? বাড়ি যা শুনু, ঘুমো, ভাবিস না। প্রায় সারা রাত ঘুমোইনি। মাথার মধ্যে কি যে সব কুটোকাটা ঘুরপাক খেল, জ্বরের মতো এক প্রবল উৎকণ্ঠা। মাঝে মাঝে আধো ঘুমের মধ্যে কতবার কাতরে উঠে পাশ ফিরলাম, জেগে জল খেলাম, আবার স্বপ্ন দেখলাম। কেউ কখনো এরকমভাবে আমার হাতে নিজেকে দিয়ে দেয়নি। আমি কখনো কারো ভার নিইনি। এই প্রথম। কেমন যে লাগে, শরীর ভার হয়ে আসে, নিজেকে বিরাট বলে মনে হয়, আবার দুর্বলও লাগতে থাকে। পথ খুঁজে পাই না, কিন্তু তার মধ্যেও এক সুখবোধ আমাকে আচ্ছন্ন করে। একজন আমার উপর নির্ভর করে আছে। আমার কোলে একদিন আমার শিশু আসবে। সেই ন্যাংটাপুটো অসহায় শিশু নির্ভর করবে আমার উপর। আমার মুখ চেয়ে হাসবে, কাঁদবে, ভয় পেলে জড়িয়ে ধরবে আমাকেই। সেই অসহ্য সুখের মাতৃত্বের মতো একটা বোধ আমাকে মাঝে মাঝে আচ্ছন্ন করছিল। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় নার্স মেয়েটি টুকটুক করে মার বিছানা গোছাচ্ছিল। ধপধপে সাদা তার পোশাক, পরিচ্ছন্ন হাত পা, চোখ তীক্ষ্ণ সতর্ক, তার চলাফেরায় সহজ একটা পটুত্বের ভাব, চটপটে হাত পা। তার কাজ করা দেখতে আমার ভালো লাগে। শুনুন, সে সসম্ভ্রমে আমার দিকে চায়। আমার ঘরে একবার আসবেন, দরকার। সে মাথা নাড়ল, একটু হাসে, একটু দাঁত উঁচু, কালো মুখখানার দিকে তাকিয়ে ওকে হঠাৎ খুব বিশ্বাস করতে ইচ্ছে হয়। ওর মেয়েলিপনা নেই, কাজ বোঝে, কাজ নিয়ে থাকে। সকালবেলাতে আমাকে সুন্দর দেখায়, আমি জানি। চোখের পাতা ভারী থাকে, ঠোঁট টসটস করে, রস জমে মুখখানা ভরে ওঠে। লালচে আভার এক ঢল চুল এলো হয়ে চালচিত্রের মতো মুখখানা ঘিরে থাকে। মেয়েটি আমার সামনে বসে মুগ্ধ হয়ে চেয়ে থাকে।
প্রশ্ন করে না, মুখে একটু সম্মোহিতের মতো ভাব। তাকে চা এগিয়ে দিয়ে বলি, বলুন তো, কেউ প্রেগন্যান্ট হয়েছে কিনা তা কি করে বোঝা যাবে? মেয়েটা একটুও ভ্রু তোলে না, স্বাভাবিক নরম গলায় হেসে বলে, কতগুলো লক্ষণ আছে, তবে খুব প্রথম দিকে স্টেজ হলে গাইনির ডাক্তার দেখাতে হয়। আমি তার চোখে চোখ রেখে চা খাই। সে বিমুগ্ধভাবে চেয়ে থাকে, চোখ সরাতে ভুলে যায়। জিজ্ঞেস করি, গাইনির ডাক্তার না দেখালে জানা যাবে না? আপনি বলতে পারেন না? মেয়েটি হাসে, কার জন্য? আমি একটু আড়মোড়া ভেঙে বলি, আমার জন্য। আমার কেবলই মনে হচ্ছে আমি। মেয়েটা একটু চমকায় না, চোখ বড় করে না, মুখের বিমুগ্ধ ভাবটা তেমনই লেগে থাকে, যেন বা আমার কোনো দোষ হতে নেই, সবই যেন আমাকে মানায়। সে তেমনি সুন্দর স্বরে বলল, কেমন লাগে আপনার? মুখে থুতু আসে, গা কেমন করে, শরীর গুলোয়। বমি? বমি পায়। কৃমিও হতে পারে। গাইনোকোলজিস্ট না দেখালে শিওর হওয়া যাবে না। যাবেন? পিজিতে ভালো ডাক্তার আছে আমার চেনা, দেখিয়ে দেব, কেউ জানবে না। চেম্বারেও দেখাতে পারেন। যদি দেখা যায় প্রেগন্যান্সি, তাহলে কি হবে? মেয়েটি তেমনই গলায় বলে, আপনি কি করতে চান? ঠিক জানি না, ঠিক করিনি। হাই তুলে আড়মোড়া ভাঙি। মেয়েটা চেয়ে থাকে স্মিত মুখে, সম্মোহিতের মতো বলে, যা চাইবেন তাই হবে, আমি সব ঠিক করে দেব, আজকাল কোনো অসুবিধে নেই। আমি আবার হাই তুলে আড়মোড়া ভেঙে বলি, দেখি, বলবো। সে সসম্ভ্রমে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, আসি মঞ্জুদি। মেয়েটি চলে গেলে আমি একা একা হাসি। আজকাল কত সহজে সব হয়ে যায়, ভাববার কিছু নেই। মিছিমিছি চিন্তা করেছি সারা রাত, একা হাসতে থাকি। তারপর একা একা সারা সকাল অন্যমনস্ক থাকি। গাড়িটা নিয়ে বেরোই, গড়িয়াহাট থেকে 3-4টে শাড়ি কিনে নিই। অদ্রিকে চিঠি লিখি, গ্রামোফোন বাজাই। বেলা বাড়ে, মেঘ শূন্য দিনে সূর্য ক্রমে আমাদের কাছাকাছি এগিয়ে আসে। খসখসে পিচকিরি দিয়ে জল দেয় মদন, সুগন্ধে ঘর ভরে যায়। একা ভূতের মতো আমি সারা বাড়ি ঘুরে বেড়াই। যদি এত সহজেই সব মিটে যায়, তবে মঞ্জু কি নিয়ে থাকবে? তার কি কিছুই করার থাকবে না? সকলেই ক্ষমা করে তাকে, কেউ দোষ দেখে না। হায়, মঞ্জুর আর কোনো খেলনা থাকছে না, বড় নিশ্চিত তার পরিণতি।